কোনো কোয়েশ্চেন থাকলে করো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার সাইটোস্কেলিটন 8 নাম্বার স্লাইডটাতে স্যার সাইটোপ্লাজমিক স্ট্রিমিং বলতে কি বোঝাইছে? কোথায় সাইটোপ্লাজমিক কি বলতে? সাইটোপ্লাজমিক স্ট্রিমিং একদম লাস্টে লেখা, মুভ সেল ওভার দ্য সারফেস কল সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। আচ্ছা, যেটা হচ্ছে মানে সেল কিন্তু একটা সারফেস দিয়ে সারফেসের উপর দিয়ে মুভ করতে পারে আর কি। বেসিক্যালি সেল হচ্ছে মুভ করতে পারে। সেল যখন মুভ করে তাদের হচ্ছে সেলের পুরো শেপটাই চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, তারা হচ্ছে যেদিকে মুভ মানে যেদিকে মুভ করতে চায় সেদিকে একটা প্রোট্রুশন দেখা দেয়, তারপর পুরো মানে সাইটোপ্লাজমটাও আস্তে আস্তে হচ্ছে গিয়ে ওইদিকে হচ্ছে মুভ করে আর কি। এই জিনিসটাকে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং বলে আর কি। মানে ইটস জাস্ট আ নেম। যখন একটা সেল মুভ করে তাকে তো আসলে ওই সব সময় মুভ করাতে হয়। ওকে, বেসিক্যালি সাইটোপ্লাজম যদি মুভ করে বাকিটা তো আসলে অটোমেটিকলি মুভ করবে আর কি। কারণ বাকি সব তো সাইটোপ্লাজমের মধ্যেই থাকে আর কি। এইভাবে অবশ্য মানে কি মানে ধরো এই যে সাইটোপ্লাজমিক স্ট্রিম বা এইভাবে মানে এটা জাস্ট ডেফিনেশন। এইভাবে তোমরা যখন মানে কাজ করবো, ধরো সেল মুভমেন্ট নিয়ে অনেকে কাজ করে আর কি। হ্যাঁ, তখন আসলে এই ধরনের ওয়ার্ড আর ইউজ হয় না। পিপল জাস্ট সিম্পলি সে মুভমেন্ট অফ দ্য সেল। সো এইভাবে এরকম কমপ্লেক্স করে মনে রাখার দরকার নেই। জাস্ট এটা মনে রাখবো যে সেল যে মুভ করে, এই মুভ করার সময় সাইটোস্কেলেটন প্লেজ এ মেজর রোল। ঠিক আছে? আর আচ্ছা, আর এই যে এখানে যে ডান দিকে যে ছবিগুলো দেওয়া আছে না, প্লিজ এগুলা রিপ্রেজেন্টেটিভ ফটো মনে করো না আর কি। হ্যাঁ, ওকে। এগুলা কিন্তু এটা হচ্ছে তোমার ওই 3টা ডিফারেন্ট ফটো দেওয়া আছে এবং এগুলো হচ্ছে রিয়েল ফটো, কিন্তু এগুলো হচ্ছে সেলের রিয়েল ফটো এবং এই 3টা ফটোতে একই জিনিসই দেখাচ্ছে, সেটা হচ্ছে সাইটোস্কেলেটন আর কি। তোমার ধরো এই এইটাতে, আচ্ছা এটা দেখলে এরকম পুরোটা গ্রিন মনে হচ্ছে না? এরকম পুরোটা কিন্তু গ্রিন না। এই মাঝখানে এই রেড অংশটা, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস আর কি। আর এই যে এইটা হচ্ছে সাইটোপ্লাজম। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো দেখবো যে এখানে অনেক থ্রেড লাইক সুতার মতো অনেক স্ট্রাকচার আছে ভিতরে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে সাইটোস্কেলেটন। এই পুরোটা না আসলে গ্রিন না, এটা জাস্ট ওই রেজলিউশনের কারণে এটা পুরোটা এরকম গ্রিন দেখাচ্ছে আর কি। তোমার সেলের ভিতরে যে বিভিন্ন ওকে, যেটা বলতেছিলাম হচ্ছে এই যে সেলের ভিতরে যে বিভিন্ন ধরো সেলের যে বিভিন্ন কম্পোনেন্ট পার্ট থাকে না, এগুলোকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি মাইক্রোস্কোপ দিয়ে। তা জাস্ট তুমি কোনো একটা সেলকে ধরো মাইক্রোস্কোপের নিচে দিলেই না সেটা দেখা যাবে না, যা কিছুই দেখা যাবে না, সবকিছু ট্রান্সপারেন্ট দেখবে। অ্যান্ড ইটস ইম্পসিবল টু ডিফারেন্সিয়েট অ্যামং দ্য ডিফারেন্ট পার্ট আর কম্পোনেন্টস অফ দ্য সেল। মাইক্রোস্কোপের নিচে তুমি যত হাই ম্যাগনিফাইড মাইক্রোস্কোপ ইউজ করো না কেন, দেখা যাবে যে হচ্ছে কিছুই দেখবে না তুমি যদি জাস্ট সেলকে হচ্ছে মাইক্রোস্কোপের আন্ডারে দাও আর কি। তো যেটা করতে হয় ভিজুয়ালাইজ করার জন্য বিভিন্ন স্টেইনিং মেথড আছে তোমার। যেমন হচ্ছে যে গ্রাম স্টেনিং একটা নাম তো শুনছো অলরেডি। গ্রাম স্টেনিং কে আমরা অলরেডি মোটামুটি জানি। গ্রাম স্টেনিং দিয়ে হচ্ছে সেল ওয়াল ভিজুয়ালাইজ করা যায় আর কি। হ্যাঁ, গ্রাম স্টেনিং দিয়ে কি করা যায়, সেল ওয়াল ভিজুয়ালাইজ করা যায়। এর মধ্যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ একটু ডিফারেন্টলি স্টেইন হয়। আচ্ছা, গ্রাম স্টেইন দিয়ে আসলে ঠিক সেল ওয়াল ভিজুয়ালাইজ করার ব্যাপারটা এরকম না। গ্রাম স্টেনিং দিয়ে আমরা কি পুরো সেলটা ভিজুয়ালাইজ করতে পারি আর কি। হ্যাঁ, বেসড অন দ্য সেল ওয়াল স্ট্রাকচার তারা হচ্ছে ডিফারেন্ট কালার দেয় আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু
তুমি এই যে আলাদা যে পার্ট গুলো, ধরো একটা সেলের ভিতরে যে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অর্গানেলস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, নিউক্লিয়াস থাকে, এইসব কিন্তু আলাদা করা যায় না গ্রাম স্টেইন এর ফলে। তুমি যে দেখবো হচ্ছে কালার দেখবো আর কি, ডিফারেন্ট কালার অফ সেল দেখবো, কিন্তু আমরা পুরো আলাদাভাবে স্টেন করতে পারি, ডিফারেন্ট অর্গানেলকে আলাদাভাবে স্টেন করতে পারি। তারপরে ডিফারেন্ট বেশ কিছু ডিফারেন্ট প্রোটিনকে আমরা আলাদাভাবে স্টেনিং করতে পারি। তো আমরা যখন কোনো সেলের কিছু কোনো একটা কম্পার্টমেন্ট বা অর্গানেল বা প্রোটিন আমরা হচ্ছে অবজার্ভ করতে চাই আন্ডার মাইক্রোস্কোপ, প্রথমে হচ্ছে আমাদেরকে স্টেইনিং করে নিতে হয়। হুম। এই ফটোগুলোতে যেগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সেল। ফার্স্ট হচ্ছে সেলগুলোকে স্টেনিং করা হয়েছে, কিন্তু এখানে করা হয়েছে পুরো সেলটাকে স্টেন করা হয়নি, মানে স্টেন করা হয়েছে শুধুমাত্র সাইটোস্কেলেটনকে। সাইটোস্কেলেটনকে স্টেন করে তারপর হচ্ছে মাইক্রোস্কোপের নিচে এগুলো অবজার্ভ করা হয়েছে। এই ধরনের স্টেনিং প্রসিডিউর তো আমরা আন্ডার গ্রেডে নাই, এগুলা পরে আর কি শিখবা তোমরা হায়ার স্টাডির সময়। স্যার ক্রোমাটিনটা একটু বোঝাই দিন। ক্রোমাটিন, ক্রোমাটিন কোথায় ছিল? যে ক্রোমাটিন হচ্ছে ওই, আমরা আসলে সবসময় ক্রোমোজোম বলি, মানে ক্রোমোজোম বলি যে মানে ডিএনএ কোথায় থাকে, ক্রোমোজোমে থাকে, হ্যাঁ আমরা এটা ইউজুয়ালি বলি। Right? যেটা হচ্ছে যখন হচ্ছে সেল তোমার ইয়ে অবস্থায় থাকে, তোমার কি বলে যে নন রিপ্রোডিউসিং অবস্থায় থাকে, মানে ধরো ডিভাইড করতেছে না, তখন হচ্ছে ক্রোমোজোম একটু ডিফারেন্ট একটা অ্যাপিয়ারেন্স দেয়। ওকে, কি ধরনের অ্যাপিয়ারেন্স? একটা থ্রেড লাইক অ্যাপিয়ারেন্স আর কি। থ্রেড, থ্রেড মানে তো আমরা জানি সুতার মতো। ওকে, সেটাকে ক্রোমাটিন বলে। ক্রোমোজোম হচ্ছে মোর কম্প্যাক্ট অবস্থা আর কি। ওকে, খুব একটা যে বিশাল ডিফারেন্স আছে ক্রোমাটিন আর ক্রোমোজোমের মধ্যে, ব্যাপারটা এরকম না। জাস্ট হচ্ছে যে যখন ক্রোমাটিন অবস্থায় থাকে তখন হচ্ছে মোর দে লুকস মোর লাইক এ থ্রেড লাইক অ্যাপিয়ারেন্স দেয় আর কি, হ্যাঁ। আর যখন ক্রোমোজোম অবস্থায় থাকে তখন হচ্ছে আরো একটু কম্প্যাক্ট অবস্থায় থাকে। ওকে, স্যার ফাংশন কি সেম দুইটারই? ক্রোমোজোমের তো কাজ আসলে কি, ক্রোমোজোমের মধ্যে হচ্ছে ডিএনএটা থাকে, মানে যখন একটা সেল ডিভাইড করে, যে সেল ডিভিশনের সময় তো তার পুরো ক্রোমোজোমটাও কি হতে হয়, একটা কপি তৈরি হতে হয় আর কি। সো ওই ডিভিশনের সময় তার হচ্ছে ক্রোমোজোমের যে অ্যাপিয়ারেন্সটা, এই যে শর্ট কয়েল এন্ড থিক রড, এই অ্যাপিয়ারেন্সটা আসে আর কি। এটা হচ্ছে তার জাস্ট জাস্ট রিকোয়ার্ড ফর দ্য সেল ডিভিশন, আর কিছু না। আচ্ছা স্যার। মানে একটা সেল যখন নন ডিভাইডেড অবস্থায় থাকে তখন তার ডিএনএ একরকম থাকে, আবার যখন সে ডিভাইড করতে চায়, মানে রিপ্রোডিউস মানে কি, সে হচ্ছে যখন ডিভাইড করতে চায় তখন হচ্ছে কিন্তু তার অ্যাপিয়ারেন্স একটু চেঞ্জ হয়। প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে ক্রোমাটিন ওয়ার্ডটা খুব কম ইউজ করি আর কি, আমরা জাস্ট সিম্পলি বলে দিই যে ক্রোমোজোম, দ্যাটস ওকে।
কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো কিন্তু। হ্যালো। লিসনিং। ও আচ্ছা, আমার স্যার নেটটা আই গেস প্রবলেম। ওকে, you want to say anything? নো স্যার, আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। না না, স্ক্রিনে আমার কিছু net- না, স্ক্রিনে কিছু নাই, এই জন্য দেখতে পাচ্ছ না আর কি। আপনি কি কিছু বলছিলেন? না না না, আমি কিছু বলতেছিলাম না, এবং স্ক্রিনে কিছু নাই আর এই মুহূর্তে। ওকে, দ্যাট মিন্স না, কোনো প্রবলেম নাই। এই কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, একটা জিনিস, হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছিল? স্যার হ্যাঁ জি স্যার। স্যার সিলিয়া আর ফ্লাজেলার স্ট্রাকচার কি সেম? না, স্ট্রাকচার সেম না। সিলিয়া কিন্তু হচ্ছে একটা ওয়েল স্ট্রাকচার্ড অর্গানেল আর কি, মানে অর্গানেল বলে তো উচিত না, পার্ট আর কি। এর স্ট্রাকচারটা ওয়েল অর্গানাইজড। কিন্তু এবং ফ্লাজেল্লা আর কি, হ্যাঁ, এবং তারা হচ্ছে কি, ফ্লাজেল্লা হচ্ছে লম্বা আর কি, লঙ্গার, মাচ লঙ্গার দেন দ্য সিলিয়া।
আর ফ্লাজেলা কিন্তু এদের স্ট্রাকচার যেরকম ওয়েল ডিফাইন্ড এর কারণ আছে, কারণ ফ্লাজেলা হচ্ছে সেল মুভমেন্টের জন্য রিকোয়ার্ড নেসেসারি আর কি। ফ্লাজেলা হেল্পস দ্য সেল টু মুভ। সিলিয়া কিন্তু সেল মুভমেন্টে কোনো কাজ করে না। ঠিক আছে, সিলিয়ার ওয়ান অফ দ্য মেজর কাজ হচ্ছে এই সেলকে অন্য কোথাও মানে অন্য একটা সেলের সাথে বা কোনো সারফেসে অ্যাটাচ করতে সিলিয়া হেল্প করে আর কি। এই জন্য সিলিয়ার স্ট্রাকচারটা দেওয়া নেই, সিলিয়ার স্ট্রাকচার এরকম মানে ফ্লাজেলার মতো ওয়েল ডিফাইন্ড না আর কি। আচ্ছা, এই চ্যাপ্টারে বেশিরভাগ জিনিস তো আসলে পুরো না, তোমরা মোটামুটি মানে এগুলা জানোই, আর পড়লেই বুঝবা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ, স্মুথ, এগুলো সবই তোমরা জানো। ওকে, Golgi complex, you also know these things, lysosome, vacuole, paroxysome, mitochondria. তো মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টের ব্যাপারে একটু বলি আর কি। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াকে উইনো এখানে হচ্ছে এনার্জি সিনথেসিস হয়। Okay, এই জন্য এটাকে পাওয়ার হাউস বলা হয়, কারণ যত এনার্জি লাগে একটা সেলের, মোস্ট অফ দ্য এনার্জি হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতেই সিনথেসিস হয় আর কি। হ্যাঁ, আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে সব সেলে থাকে না, ক্লোরোপ্লাস্ট হচ্ছে যে সেলগুলোর মানে যে সেলগুলো নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, এবং the cells who can do photosynthesis they have the chloroplast. এই ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া দুটো ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা হচ্ছে এদের নিজস্ব ডিএনএ আছে এবং নিজস্ব রাইবোজোম আছে। ওকে, এবং সেই ডিএনএটা সার্কুলার টাইপের। এক সেকেন্ড, just give me 1 second. Okay. আচ্ছা, এই যে নিজস্ব যে ডিএনএ থাকে এবং নিজস্ব রাইবোজোম থাকে, এটার সুবিধা কি হতে পারে অলরেডি এখানে লেখা আছে, কিন্তু তোমরা ব্যাপারটা বুঝছো তো? ধরো কমপ্লিট যে সেলটা, কমপ্লিট একটা সেলের কেস, মানে একটা সেলের হচ্ছে তার কিন্তু রাইবোজোম থাকে এবং ডিএনএ থাকে। ডিএনএ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে, মানে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোজোম থাকে। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে অবশ্যই থাকতে হবে কোনো একটা সেল যদি সে রেপ্লিকেট করতে চায়, মানে রেপ্লিকেট করতে চায় মানে আরেকটা কপি তৈরি করতে চায়, ডিভাইড করতে মানে সেল ডিভিশন করতে চায় আর কি। সেল ডিভিশন করতে গেলে দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, এক ইনফরমেশন, কিসের বেসিসে সে সেই ইনফরমেশনটা কোথায় আছে, এবং আরেকটা হচ্ছে তার হচ্ছে বিভিন্ন জিনিস কি করতে হবে, সিনথেসিস করতে হবে, বিভিন্ন প্রোটিন সিনথেসিস করতে হবে আরেকটা কপি বানাতে গেলে। দে হ্যাভ দ্য ডিএনএ, মানে সেলের যে ডিএনএ আছে, ডিএনএটা ইনফরমেশন হিসেবে কাজ করতেছে, আর রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করে সেলটাকে ডিভাইড করতে হেল্প করতেছে। ওকে, যেহেতু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এদের নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম আছে, সো দে ক্যান ডিভাইড ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য সেল। মানে ধরো সেল ডিভিশন নিজে ডিভাইড করতেছে না, বাট ওকে সেল একটাই আছে, কিন্তু ওই সেলের মধ্যে এই মাইটোকন্ড্রিয়া একাধিক, মানে ইউজুয়ালি সেলে মানে একাধিক মাইটোকন্ড্রিয়াই থাকে মোস্ট অফ দ্য সেলে। মানে সেল ডিভিশন না হলেও মাইটোকন্ড্রিয়া নিজের মতন সেল মানে ডিভিশন করে অনেকগুলো কপি তৈরি করতে পারে আর কি, এবং সেটা তারা পারে বিকজ দে হ্যাভ দেয়ার ওন ডিএনএ অ্যান্ড ওন রাইবোজোম। ওকে, এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেখো, তাদের ডিএনএ কি সার্কুলার ডিএনএ, কিন্তু যে মেইন সেলের ডিএনএ কিন্তু সার্কুলার ডিএনএ না। ইউক্যারিওটিক সেলের ডিএনএ হয় লিনিয়ার টাইপ ডিএনএ আর কি, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ডিএনএ হচ্ছে সার্কুলার ডিএনএ। ওকে, আর তাদের রাইবোজোমটা কি, 70S রাইবোজোম। ইউক্যারিওটিক সেলের রাইবোজোম কি, ইউক্যারিওটিক সেলের রাইবোজোম হচ্ছে 80S, কিন্তু বুঝে গেল। রাইবোজোম আছে, রাইবোজোম কোথাও এখানে আছে, বাট ইউক্যারিওটিকের তো 80S না। আচ্ছা,
এই 70s রাইবোজোম জানি কোন সেলের থাকে? prokaryotic cell. prokaryotic cell. এক্স্যাক্টলি, ওকে। সো এবং এই সার্কুলার ডিএনএ জানি কার থাকে? prokaryotic cell-এর থাকে। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো দেখা হচ্ছে বোথ মানে ডিএনএ এবং ক্লোরোপ্লাস্ট, তাদের ডিএনএ হচ্ছে প্রোক্যারিওটের মতন, প্রোক্যারিওটিক সেলের মতন, তারপর রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিক সেলের মতন। এই জন্য কিন্তু একটা থিওরি আছে বা হাইপোথিসিস আছে। হাইপোথিসিসটা হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম মানে এই ইউক্যারিওটিক সেলের এই কি জানি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট আসছে প্রোক্যারিওটিক সেল থেকে। এটা একটা মানে থিওরি যে ইউক্যারিওটিক সেল কিভাবে তৈরি হবে। এই থিওরির মধ্যে কিন্তু একটা হচ্ছে যে ডিফারেন্ট প্রোক্যারিওটিক সেল ফিউজ করে ইউক্যারিওটিক সেল তৈরি হয়েছে। মানে ওয়ান্স আপন এ টাইম এই মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট দে ওয়ার ইন্ডিভিজুয়াল প্রোক্যারিওটস, ওকে। নাও দে বিকাম পার্ট অফ দ্য ইউক্যারিওটিক সেল। এবং সেটার ক্ষেত্রে খুব স্ট্রং মানে এটা এখনো কমপ্লিটলি প্রুভ করা যায়নি, বাট মোস্ট স্ট্রং এভিডেন্স হচ্ছে যে তাদের ডিএনএ হচ্ছে সার্কুলার এবং রাইবোজোম হচ্ছে 70s। আই থিঙ্ক এই বাদে বাকি সবই তোমাদের জন্য পুরান ইনফরমেশন। ওকে, ওকে, তোমরা এখন চিন্তা ভাবনা করো, কোশ্চেন খুঁজতে থাকো, কোশ্চেন পেলে আমাকে জানাও। হুম, yeah, স্যার এখানে অসমোটিক লাইসিস বলতে কি অভিস্রবণিক চাপ বলছে? হ্যাঁ, ওই অসমোটিক অভিস্রবণিক চাপের ইংলিশ হচ্ছে অসমোটিক প্রেসার আর কি। অসমোটিক প্রেসারের ফলে যদি লাইসিস হয় মানে ভেঙে যায় সেল, সেটাকে হচ্ছে অসমোটিক লাইসিস বলি আর কি আমরা। স্যার ফার্স্ট স্লাইডে সেল ওয়ালের 4 নম্বরে একটা টপিক আছে, ওটা বুঝিনি। কোনটা? Eukaryotes that lack a wall usually have glycocalyx instead. এটা ও আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। যেটা হচ্ছে যে সব ইউক্যারিওটিক সেলের তো ইয়া থাকে না, কি বলে যে সেল ওয়াল থাকে না। আমাদের যে যে ম্যামালিয়ান স্পেশালি যে এনিম্যাল সেলে তো সেল ওয়াল থাকে না, সেল ওয়াল থাকে প্ল্যান্ট সেলে আর কি। তারপর হচ্ছে যে এটা তো গেল আমরা তো মাল্টি সেলুলার অর্গানিজম। সিঙ্গেল সেলুলার অর্গানিজমের ক্ষেত্রে যেমন প্রোটোজোয়া, প্রোটোজোয়া তো ইউক্যারিওটস, কিন্তু প্রোটোজোয়া তো সেল ওয়াল থাকে না। তো যেসব ইউক্যারিওটিক সেলের মানে সেল ওয়াল থাকে না, তাদের হচ্ছে জাস্ট সেল মেমব্রেন থাকে, ব্যাপারটা এরকম নয়। সেল মেমব্রেনের বাইরে তাদের আরেকটা স্টিকি লেয়ার থাকে আর কি। Okay? সেই লেয়ারটা হচ্ছে মানে সেই লেয়ারটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। বুঝতে পারছো? মানে গ্লাইকোক্যালিক্স ইজ নট এ সেল ওয়াল, এটা জাস্ট বলতে পারো যে একটা এক্সট্রা লেয়ার আর কি। সেল মেমব্রেনের বাইরে একটা লেয়ার থাকে, যে লেয়ারটা একটু স্টিকি টাইপের, মেড অফ কার্বোহাইড্রেট। ওকে, এই 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 লেয়ারটা হচ্ছে সেল মেমব্রেনকে একটা এক্সট্রা সাপোর্ট দেয় আর কি। সেল মেমব্রেন তো সেল ওয়ালের মতো অত রিজিড না। সেল মেমব্রেনের আমরা জানি হচ্ছে ফ্লুইড মোজাইক টাইপের আর কি। হ্যাঁ, they are not rigid structure, okay, and that's why they are not that much strong like the cell wall.
কিন্তু এই লেয়ারটা থাকার কারণে তারা হচ্ছে একটা এক্সট্রা স্ট্রেন দেয় সেল মেমব্রেনটাকে, এন্ড অলসো দে এইড ইন অ্যাটাচমেন্ট অ্যান্ড সেল রিকগনিশন। অ্যাটাচমেন্ট মানে এই সেলকে তো অ্যাটাচ করতে হয় আরেকটা সেলের সাথে বা কোনো সার্ফেসের সাথে, সেই অ্যাটাচমেন্টেও গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে হেল্প করে, প্লাস হচ্ছে রিকগনিশনের জন্য আর কি। মানে এই গ্লাইকোক্যালিক্স এটা যদি এটা কার্বোহাইড্রেট, বাট এই আউটার মেমব্রেনে যে কোনো সেলের বিভিন্ন ধরনের পার্ট থাকে যেগুলো দিয়ে আমরা রিকগনাইজ করতে পারি এটা হচ্ছে এই সেল, এটা হচ্ছে ওই সেল। ওকে, জি স্যার। স্যার প্যারাক্সিসোমের লাস্টে একটা লাইন ছিল, able to oxidize toxic substances by catalase, এটা বুঝিনি। কোথায়? প্যারাক্সিসোম। পারক্সিজম। আচ্ছা, পারক্সিজম হচ্ছে এটা মানে এর কাজই হচ্ছে অক্সিডাইজ করা আর কি। মানে যেটা যখন হচ্ছে তোমার মানে পারক্সিজমের একটা অন্যতম কাজ কি, যে টক্সিক যে সাবস্টেন্স থাকে সেগুলোকে হচ্ছে রিমুভ করা আর কি। হ্যাঁ, রিমুভ করতে গেলে আগে টক্সিনকে হচ্ছে নিউট্রালাইজ করতে হয়, মানে ডাইজেস্ট করতে হয় আর কি। ডাইজেস্ট করে তারপর তারা রিমুভ করে। এই ডাইজেশনটা করে তারা অক্সিডেশনের মাধ্যমে। ওকে, স্যার ক্যাটালেজ বলতে কি বোঝায়? এই এই রিঅ্যাকশনটাকে ক্যাটালিস বলে আর কি। আচ্ছা, ও সরি, ক্যাটালিস হচ্ছে এনজাইমটার নাম। এখানে বাই ক্যাটালিস বলছে, তো ক্যাটালিস হচ্ছে এনজাইমটার নাম আর কি। মানে পারঅক্সিজম তো আমরা বলতেছি একটা ভ্যাকুয়াল স্ট্রাকচার। ওকে, এই স্ট্রাকচারের মধ্যে এই ক্যাটালিস নামে একটা এনজাইমও থাকে, এবং এই এনজাইমটা এই টক্সিক সাবস্টেন্সকে নিউট্রালাইজ করতে হেল্প করে আর কি। মানে বেসিক্যালি দে নিউট্রালাইজ দ্য টক্সিক সাবস্টেন্স। কিভাবে? অক্সিডেশনের মাধ্যমে। ওকে, ক্যাটালিস একটা এনজাইমের নাম আর কি। ওকে স্যার। আমি কিন্তু আছি, কোশ্চেন টোশ্চেন করো। স্যার ক্রোমাটিনটা একটু যদি বুঝিয়ে দিতেন। হুম, ক্রোমাটিন। আচ্ছা, ক্রোমাটিন জি। যেটা হচ্ছে সেলের ভেতর যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম তো ক্রোমোজোমে কি থাকে, সেলের যে ডিএনএ নিউক্লিয়ার অ্যাসিড এগুলো থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। এই ক্রোমোজোম না দুইটা ডিফারেন্ট অ্যাপিয়ারেন্সে থাকতে পারে আর কি। ওকে,
একটা অ্যাপিয়ারেন্সের নাম হচ্ছে ক্রোমাটিন, আরেকটা অ্যাপিয়ারেন্সের নাম হচ্ছে ক্রোমোজোম আর কি। এই ক্রোমাটিন অ্যাপিয়ারেন্সটা থাকে হচ্ছে নন রিপ্রোডিউসিং সেলে আর কি, মানে যে সেলটা মাল্টিপ্লাই করতে মাল্টিপ্লিকেশনের মধ্যে নাই আর কি। ওকে, এবং সেই অ্যাপিয়ারেন্সটা কিরকম, থ্রেড লাইক একটা অ্যাপিয়ারেন্স দেয়, সুতার মতো আর কি। যে এখানে যেমন দেখতেছো, তোমাকে একটা থ্রেডের মতো একটা অ্যাপিয়ারেন্স দেয় ক্রোমোজোমটা। জাস্ট আই মিন, এটা যে ম্যাক্রো লেভেলে দেখি মনে হবে যেটা সুতার মতো স্ট্রাকচার আর কি, যে প্যাঁচায়, মানে একটু প্যাঁচায় গোচায় আছে আর কি। ওকে, এটাকে ক্রোমাটিন বলে। কিন্তু যখন একটা সেল মানে ওই মাল্টিপ্লিকেশন শুরু হয়, তখন হচ্ছে এই ক্রোমাটিনটা একটু কম্প্যাক্ট হয়ে যায়। হুম, মানে তারা আরো শর্ট হয়ে যায় এবং একটা ঠিক ঠিক রডের মতো একটা অ্যাপিয়ারেন্স দেয় আর কি। ওকে, এটাকে ক্রোমোসোম বলে। দুইটার হচ্ছে কিন্তু দুই মানে ডিএনএ, মানে both of them they contain the DNA. I mean both the chromatin and the chromosome, they contain the DNA. Okay, just they appear differently in case of dividing cell and non-dividing cell. ডিভাইডিং সেলের ক্ষেত্রে তখন তার একটা একটা কম্প্যাক্ট অবস্থায় থাকে আর কি, which looks like a thick rod, সেটাকে হচ্ছে ক্রোমোজোম বলে। আর যদি সেল নন ডিভাইডিং অবস্থায় থাকে, হ্যাঁ, এটা ডিভাইড করতেছে না, তখন হচ্ছে তারাই কম্প্যাক্ট অবস্থায় থাকে না, একটু রিল্যাক্সড হয়ে একটা থ্রেড লাইক অ্যাপিয়ারেন্স দেয়, সেটাকে ক্রোমাটিন বলে। ওকে, Yes, sir. স্যার, জি স্যার, শুনতেছি, বলো। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস ইয়েস, আই এম লিসনিং। বলে ফেলো, আই ক্যান হিয়ার ইউ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, করতে থাকো। স্যার, কাইনেটোকোর আর স্পিন্ডেল ফাইবার কি একই? গুড কোয়েশ্চেন, কই ছিল এই জিনিস? এই সেল ডিভিশনে না? জি স্যার। কোথায় গেল সেল ডিভিশন? সেল ডিভিশন খুঁজে বের করি। কোথায় কোথায় কোথায়? স্যার 3 নাম্বার পয়েন্ট, ওই যে কাইনেটোকোর থ্রো ইটস সেন্ট্রোমিয়ার। এর দ্বারা খুঁজে পাচ্ছি না কেন? 17 নাম্বার স্লাইড, 17 number slider. Okay, 3 in পয়েন্ট। chromatophase, each chromatid attached with kinetochore through its centromere. না, একই জিনিস তো না। সেন্ট্রোমিয়ার তো হচ্ছে ক্রোমোজোমের যে মাঝখানে একটা গোলাকার কিছু থাকে না, জি স্যার। ওইটা আর কি। ওকে, আর কাইনেটোকোর তো হচ্ছে কি, এটা তো আরেকটা স্ট্রাকচার না? স্যার এটাই কাইনেটোকোর আর স্পিন্ডেল ফাইবার কি একই? আচ্ছা, স্পিন্ডেল ফাইবার আর কাইনেটোকোর এক হওয়ার কথা না আর কি। হ্যাঁ, জাস্ট লেট মি কনফার্ম। হাবি জাবি জিনিস তো আমার নিজের ঠিক মতো মনে থাকে না। ওকে স্যার। Just a second. আচ্ছা, না, যেটা হচ্ছে ওই স্পিন্ডেল ফাইবার কি, ওই যে ফাইবার গুলা থাকে না, তারা হচ্ছে তো অ্যাটাচ থাকে একটা জায়গায়, অ্যাটাচ থাকে না, এই যে দুই মাথায়, ওইটাকে জি হচ্ছে স্যার। কাইনেটোকোর বলে আর কি। ওকে ওকে, স্যার। জি। মানে স্পিন্ডল তো আসলে ওগুলো তো হচ্ছে ওই টিউবিউল প্রোটিন দিয়ে তৈরি হয় আর কি, মাইক্রো টিউবিউল দিয়ে, কিন্তু তারা হচ্ছে একটা জায়গায় অ্যাটাচ থাকে না, সেই যেই জায়গাটা অ্যাটাচ থাকে সেটাকেই হচ্ছে ইয়া বলা হয় আর কি, তোমার কাইনেটোকোর বলা হয়। ওকে, ওই আবার ওই কাইনেটোকোরের ওকে সাথেই স্যার। হচ্ছে সেলের সেন্ট্রোমিয়ারটা অ্যাটাচ থাকে। তার মানে বোথ দ্য ফাইবার অফ দ্য স্পিন্ডল, কি জানি বলে এটাকে, স্পিন্ডল ফাইবার, রাইট? বোথ দ্য মাইক্রোটিউবিউল অফ দ্য স্পিন্ডল ফাইবার and the centromere of the chromosome, they are attached with the kinetochore. বুঝা গেল? জি স্যার।
সেই টেলোমার সেল ডিভিশন কিন্তু ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে না, হ্যাঁ। আমি এই কোশ্চেন করবো না যে সেল ডিভিশন এর স্টেপ গুলা এক্সপ্লেন করো। হ্যাঁ বলো, কি বলতেছিল? কি যেন একটা কোশ্চেন করতে চাচ্ছিল। টেলোমার কিভাবে বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে? আচ্ছা, টেলোমিয়ার বায়োলজিক্যাল ক্লক হিসেবে কিভাবে কাজ করে, যেটা হচ্ছে তোমার প্রতিটা সেলের কিন্তু একটা লাইফ স্প্যান আছে আর কি, যে কতদিন বেঁচে থাকবে। তো এখানে মোর স্পেসিফিক্যালি বলতে এই কতদিন বেঁচে থাকা মানে হচ্ছে কতবার একটা সেল হচ্ছে সেল ডিভিশন মানে মানে একটা সেল কতবার ডিভাইড করতে পারবে। ওকে, এই জিনিসটা কন্ট্রোল করে হচ্ছে টেলোমিয়ার আর কি। হাউ, এটা স্টিল আননোন। ঠিক আছে, মানে টেলোমিয়ার যে কন্ট্রোল করে এইটার পক্ষে এভিডেন্স আছে যে টেলোমিয়ার দিয়ে কন্ট্রোল হয়, যে একটা সেল কতবার মানে ডিভাইড করতে পারবে, ইট ইজ কন্ট্রোল বাই দ্য টেলোমিয়ার। ওকে, কিন্তু ঠিক কিভাবে ডিটেলস মেকানিজম এখনো লোকজন জানে না। ডিড ইউ গেট ইট? স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারছো? জি স্যার। আমরা এই বায়োলজিক্যাল সিস্টেমের খুব সামান্য আসলে জানি, বেশিরভাগ জিনিসই আমরা না জানি না বায়োলজিক্যাল সিস্টেমের। হয়তো বা আস্তে আস্তে জানবো আর কি ইন ফিউচার।
আমি কিন্তু আছি, কোশ্চেন করো, যদি থাকে, হ্যাঁ জোর করে আসলে কোশ্চেন কিভাবে বের করবো, বাট ইউ ক্যান আস্ক মি এনিথিং। যদি কোনো কিছু ডিসকাস করতে চাও সেটাও জিজ্ঞেস করতে পারো। স্যার আমাদের কি এরপরে আর কোনো কুইজ আছে? আচ্ছা, গুড কোশ্চেন। কুইজ হচ্ছে তোমার হবে, কিন্তু ঈদের আগে না, হ্যাঁ। ঈদের আগে তো আসলে মানে ঈদ তো আপকামিং, ঈদের আগে কুইজ কিভাবে নিব, আরো 3টা কুইজ হবে আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা কি মিড নিয়ে কথা বলছিলাম নাকি? বলছিলাম, আই ফরগেট। আচ্ছা হ্যাঁ, বলছিলাম তো নাকি। আচ্ছা, আমাদের তো যে 11 তারিখে মিড নেওয়ার কথা, সবাইকে 11 তারিখ দিয়ে ওকে আছো? জি স্যার। ওকে, বাট 11 তারিখে কিন্তু একটা ছুটি আছে, কি জানি নাম। এই 11 তারিখে কিন্তু জন্মাষ্টমী। ইটস এ গভর্নমেন্ট হলিডে, সো আচ্ছা, 11 তারিখকে তোমরা একটা টেন্টেটিভ ডেট হিসেবে ধরে রাখো, হ্যাঁ। ডোন্ট থিঙ্ক ইট অ্যাজ এ ফাইনাল ডেট। ওকে। মানে এটা চেঞ্জ হলেও হতে পারে। স্যার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে মিডে? কোয়েশ্চেন হচ্ছে এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে এই কুইজের মতো, প্লাস হচ্ছে কিছু কি বলা যায়, রিটেন টাইপ কোয়েশ্চেন থাকবে, মানে তোমাদের ওই কোয়েশ্চেন গুলোর অ্যান্সারটা লিখতে হবে আর কি। যেহেতু হচ্ছে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে টাইপ করে, সো মানে কোয়েশ্চেন গুলো এমন হবে যে অ্যান্সার খুবই ছোট হবে আর কি। ইউ ডোন্ট হ্যাভ টু টাইপ মেনি ওয়ার্ডস, ওকে, মেবি 1 or 2 3 lines, হার্ডলি। ওকে, স্যার সো ডোন্ট ওরি, তোমরা যাতে ওই অ্যান্সার গুলো দিতে পারো এই জন্য আমি তোমাদেরকে এনাফ টাইম দিব আর কি। আর এইবার সম্ভবত গুগল ফর্মে পরীক্ষা নিবা, তোমরা ওই বাক্স থেকেই পরীক্ষা দিবা, বাট ইট উইল বি লিটল ডিফারেন্ট আর কি। কারণ ওই বাক্সে রিটেন টাইপ কোয়েশ্চেন এক্সাম নেওয়া একটু ডিফিকাল্ট আর কি, গুগল ফর্ম এই ক্ষেত্রে একটু ইজি। আর সিলেবাস তো এখনো বলি নাই না। লেকচার 7 পর্যন্ত বলেছি। আচ্ছা, আমি কি লেকচার 7 পর্যন্ত বলছিলাম? আচ্ছা হ্যাঁ, তাহলে লেকচার 7 পর্যন্ত। ওকে, why I didn't write it down. আচ্ছা, যেটা হচ্ছে মিড রিলেটেড ইনফরমেশন, আমি তোমাদেরকে হচ্ছে ওই ক্লাস তো আরো আছে, ক্লাসও জানাই দিব, প্লাস হচ্ছে আমি ওই বোথ গুগল ক্লাসরুম এবং ইউসিস থেকেও অ্যানাউন্স করবো আর কি, ইএসআইএস থেকে। ইএসআইএস এর ইনফরমেশন কি সবাই পাও তো? মানে এখন ইএসআইএস এ যদি তোমাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস এবং সেল ফোন নাম্বার না দেওয়া থাকে তাহলে পাবা না আর কি। তোমার ভর্তির সময় মানে সেল ফোন নাম্বার আর ইয়ে দিয়েছিলে না, কি জানি বলে, ইমেল অ্যাড্রেস। ইএসআইএস থেকে যখন কোনো ইনফরমেশন আমরা সার্কুলেট করি, সেটা হচ্ছে ওই সেল ফোনে আর ওই ইমেল অ্যাড্রেসে যায়। অবশ্য যারা হচ্ছে অন্য ইমেল অ্যাড্রেস বা দিচ্ছ তারা তো চেঞ্জ করতে পারবে, সেটা চেঞ্জও করা যায়, আস্তে ধীরে চেঞ্জ করে ফেলো আর কি।
কারো কোনো কোশ্চেন নেই? এই শুনতেছো সবাই? জি স্যার। আর কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি আই গেস। আচ্ছা আমি 2 মিনিট ওয়েট করতেছি, হ্যাঁ? আমাদের কি ঈদের মধ্যে ক্লাস হবে? এই ঈদের মধ্যে ক্লাস হলে কেমন হবে, হ্যাঁ? ছুটি ছাটা লাগবে না? ঈদের তো তোমাদের তো বন্ধ কয়দিন জানি? তোমাদের রবিবার চলো কোন দিন বন্ধ? কোন এই রবি? স্যার 1 তারিখ থেকে 3 তারিখ বন্ধ। ও আচ্ছা 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত বন্ধ আর কি, হ্যাঁ? আচ্ছা স্যার। সো যদি 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত বন্ধ হয় তাহলে ওই যে 4 তারিখ থেকে আবার ক্লাস হবে আর কি।
সোমবার পর্যন্ত বন্ধ আর কি। আচ্ছা, তোমরা কি সবাই জানো তো যে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করা ম্যান্ডেটরি না এবং এটার জন্য কোনো মার্ক নেই? সবাই জানো তো? জানি ওকে, কোনো কোর্সেই না কিন্তু, হ্যাঁ। So, কিন্তু ঈদের স্যার পর, হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ড না করলে টিচাররা রাগ করে, কেন কি ক্লাসে ম্যান্ডেটরিও না আবার রাগ করবে। না, ক্লাস অ্যাটেন্ড না করলে তো রাগ করার কারো কোনো অধিকার নাই, এটা স্ট্রেট ইনফরমেশন দেওয়া আছে। নাইলে আর এই কষ্ট করে অনলাইন লার্নিং করে লাভটা কি হইলো? আমি একটা কোর্স করতেছি, ওখানে টিচার